মানে অনেককেই কিন্তু যথেষ্ট পরিমাণে ভাবিয়েছে। সেইটা নিয়েই আজকে তন্ময়বাবুকে একটু কথাবার্তা জিজ্ঞাসা করব। তন্ময়বাবু, আগে বলুন, গতকাল সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছে সেই জাজমেন্ট সম্পর্কে আপনার প্রতিক্রিয়াটা বলুন, তারপরে অন্য কথা। সুপ্রিম কোর্টের কাছে বিকল্প কোনো উপায় ছিল না। আমাদের রাজ্য সরকার এবং এসএসসি বা রাজ্য সরকার পরিচালিত এসএসসি, যতই মুখ্যমন্ত্রী বলুন স্বয়ংশাসিত সংস্থা আমরা হস্তক্ষেপ করি না, মুখ্যমন্ত্রীর দলের নেতা এবং শিক্ষামন্ত্রী নিজে প্রকাশ্যে বলেছেন যে আমার পক্ষের চাকরি আমি আমার দলের লোকেদের দেব, বেশ করেছি, দিয়েছি, ভবিষ্যতে আবার দেব। সুতরাং এসব কথার এখন আর কোনো মানে হয় না যে মুখ্যমন্ত্রী এসএসসি কে স্বাধীনভাবে চলতে দিয়েছেন। কথা হচ্ছে যে এসএসসি কোনো টেন্ডারের তোয়াক্কা না করে এবং সব নিয়ম নীতি শিখে তুলে ওএমআর ছোট্ট দায়িত্ব নাইসা নামের একটা সংস্থাকে দিয়েছিল। কোর্টের কাছে প্রথম প্রশ্ন কার নির্দেশে? নাইসা এজেন্সি কোনো অধিকার ছাড়া এই কাজের দায়িত্বভার ডাটা স্ক্যানটেককে চালান করলো। কেন, কার অনুমতি? কোর্ট উত্তর পায়নি। এসএসসি ভবনে বসেই সমস্ত ওএমআর স্ক্যান হয়েছে, অথচ এসএসসি বলছে আমরা ডেটা স্ক্যানটেক বলে কারো নাম শুনিনি। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, ডেটা স্ক্যানটেকের কাছে সব ডেটা আছে যা সিবিআই উদ্ধার করলো, আর এসএসসি বলছে তার নাম শুনেনি। তারা খালি নাইসাকেই দায়িত্ব দিয়েছিল। মাঝখানের এই বদলগুলো হলো কি করে কোর্ট জানতে চেয়েছে। এসএসসি তারা নিয়ম নীতি ভেঙে কালবিলম্ব না করে ওই পরীক্ষার সমস্ত ওএমআর, এমনকি সার্ভারে যা থাকে সেই মিরর ইমেজ, সেটাও ধ্বংস করে ফেলল। কেন? প্রশ্ন উঠল। সার্ভারে সব নথি মুছে ফেলা হয়েছে বলা সত্ত্বেও 2018-তে আরটিআই এর জবাবে এসএসসি ওএমআর এর স্ক্যান করা নকল সরবরাহ করলো। কোথা থেকে পেল এসএসসি এটা? সম্পূর্ণ ফাঁকা ওএমআর জমা দিয়ে লোকজন চাকরি পেল। কার কথায়? প্যানেলের শেষ তারিখ পেরিয়ে যাওয়ার পরও বাছাই করা কিছু লোকজনকে চাকরির সুযোগ দেওয়া হলো, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হলো, তারা স্কুলে জয়েন করলেন, পড়ালেন। সম্পূর্ণ বেআইনি। কাদের নেওয়া হয়েছে তার মেরিট লিস্ট আদৌ প্রকাশ করা হলো না। এবং সবশেষে যারা যোগ্য তাদের চাকরি ছিনতাই করা, অযোগ্য অপরাধীদের শিক্ষক কর্মচারী বানিয়ে দেওয়া, ধরা পড়ার পরও তাদের চাকরি টিকিয়ে রাখার জন্য সুপার নিউমারারি পদ সৃষ্টি করা, এর মামলাটা 8ই এপ্রিল আছে সুপ্রিম কোর্টে। তাই হবেন, কারণ ক্যাবিনেটে এই প্রস্তাব তো তার, যা তৈরি করা যায় না, আইন যা পারমিট করে না। এখন অযোগ্য অপদার্থদের চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা আয় হয়েছে, এটা আপনিও জানেন, আমিও জানি, গোটা পশ্চিমবাংলার সবাই জানে। কিন্তু কোনো বোধগম্য আয়ের উৎস ছাড়াই ব্যাংকে, বেনামি অ্যাকাউন্টে, এমনকি খাটের তলায়, অপার বাড়িতে, মেঝের কোনায় কোটি কোটি টাকা ফেলে রেখেছিল কে, কারা? কোর্ট বারবার জানতে চাওয়া সত্ত্বেও, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বৈধ প্রার্থীদের কোনো তালিকা এসএসসি দিল না। ফলে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোই তো কোর্টের যে রায়, এমন কিছু বড় না, 43 পাতা না 42 পাতার রায়, 41। এই রায়ের ভিতর এই কথাগুলো আছে। এখন এই কথাগুলোকে আপনি আইনগতভাবে তো কাটতে পারবেন না। হ্যাঁ, ঠিকই তো,
একদল মানুষ চাকরি পেয়েছেন, হয়তো কেউ কেউ চাকরি করে বিয়ে করেছেন, হয়তো কেউ কেউ চাকরি করে বাড়ি করেছেন, সব ঠিক। সেই মানুষগুলোর চাকরি থাকা উচিত। যারা অপরাধ করেননি তারাও অপরাধী হয়ে গেলেন কার অপরাধে? এসএসসির অপরাধে, মন্ত্রিসভার অপরাধে, তৃণমূল সরকারের অপরাধে। যদি তৃণমূল সরকার আলাদা করে দিত, এই যাদের প্যানেলের ডেট পার হয়ে যাওয়ার পরেও নেওয়া হয়েছে, সেই নামগুলো সহজে খুঁজে পাওয়া সম্ভব, সেই তালিকাটা যদি দিয়ে দিত, তাদের চাকরি যেত, তাদের টাকা অবশ্যই সুদসহ ফেরত দিতে হতো। যারা সাদা ওএমআর জমা দিয়ে, খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, তাদের তালিকাটা যদি দিয়ে দিত, জমা হয়ে যেত, তাদের চাকরি চলে যেত। তখন বাকিদের ভেতরে কি করা হবে এই প্রশ্নটা থাকতো। কিন্তু এই প্রশ্নটা রাখবার কোনো সুযোগ এসএসসি সুপ্রিম কোর্টকে দিল না। এবং বাংলার ইতিহাসে এত বড় বিপর্যয়, 26,000-এর কাছাকাছি মানুষের একসাথে চাকরি চলে যাওয়া, এটা কোনো ছোটখাটো ঘটনা না। আচ্ছা, একটা পরিবারে 4 জন ধরলে 1 লক্ষ মানুষ, একটা এর একটা বিশাল সামাজিক অধিকার। এই একটা যে মানুষগুলো এই টাকাটা আয় করতো, যে টাকাটা বিনিয়োগ হতো, বাজারে আসতো, এই 26,000 মানুষ গড়ে যদি প্রত্যেকের 50,000 টাকা মাইনে ধরি, তাহলে পরে একটা বিশাল অঙ্কের টাকা সেখানে হচ্ছে, 13,000 কোটি টাকার কাছাকাছি প্রতি মাসে। পশ্চিমবাংলার অর্থনীতিকে এই ধ্বংসপ্রায়ের সীমানায় নিয়ে যাওয়ার দায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে নিতে হবে, রাজ্যের সরকারকে নিতে হবে। আচ্ছা, তোমার ও একটা কথা জিজ্ঞেস করি এবারে। ধরুন, লিগাল এক্সারসাইজ তো যা হওয়ার হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার যা হচ্ছে হচ্ছে, এরপরে বাকিটুকু থাকে সোশ্যাল বা পলিটিক্যাল অর্গানাইজেশনগুলোর যদি কোনো রকম অল্টারনেটিভ কোনো প্ল্যান, বা ধরুন এত মানুষ যখন আছে তখন কিছু না কিছু তো তাদের সাজেশন তো থাকতেই পারে, যার মধ্যে যেমন একজন অভিজিৎ গাঙ্গুলি, যে পূর্বতন বিচারপতি বর্তমানে এমপি, তিনিও একটা কিছু বলেছেন। আইনগতভাবে সেটাও কতটা সম্ভব বা অসম্ভব জানি না, কিন্তু ধরুন একটা সার্টেন পার্সেন্টেজ ধরে রাখি, 50%ও যদি সঠিকভাবে চাকরি পেয়ে থাকেন, তো তাদের অল্টারনেটিভের ব্যাপারে কি অন্য কোনো রকম কিছু চিন্তা ভাবনা করা যায়? অবশ্যই পেয়েছেন, 50%-এর বেশি যোগ্যতার সঙ্গে পেয়েছেন, এ নিয়ে কোনো সংশয় থাকা উচিত না। কিন্তু এই যে যোগ্যতার সাথে যারা পেলেন, তাদেরকে পথে বসালেন কেন মুখ্যমন্ত্রী? না না, সে তো ঠিক আছে। আইনবিদরা এখন আমি এখন উত্তর দিচ্ছি, আমি হুম, উত্তর দিচ্ছি আপনার প্রশ্নের। হুম, 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 আইনবিদরা বলতে পারবেন বিকল্প পথ কিছু আছে কিনা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারক হিসাবে অনেকগুলো রায় দিয়েছিলেন, হুম। যে রায়গুলোকে মেনে নিয়ে রাজ্য সরকার যদি কার্যকর ভূমিকা নিত, তাহলে পরে এই পরিস্থিতি হতো না। কিন্তু রাজ্য সরকার তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে। আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ দেবো এই কারণে যে তিনি এখনো বলেছেন রাজ্য সরকার একটা কমিটি গড়ুক, আমি সেই কমিটিতে থাকতে চাই এবং এর সমাধানের একটা পথ অনুসন্ধান করতে চাই। রাজ্য সরকার কি সেটা করতে আগ্রহী? এখন পর্যন্ত মনে হচ্ছে না। তারা আগ্রহী কিসে? তারা আগ্রহী হচ্ছে এই মুহূর্তে এই সব হারা মানুষগুলো, দিশেহারা মানুষগুলো, তাদেরকে রাজনৈতিকভাবে অপব্যবহার করতে। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে সুপ্রিম কোর্টের রায় বের হতে না হতেই যারা চাকরিহারা তাদের একটা সংগঠন তৈরি হয়ে গেল, এবং 7ই এপ্রিল সেই সংগঠনকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তারা একটা মিটিংও ডেকে ফেলল, এবং সেই সংগঠনের সেই মিটিং এ মুখ্যমন্ত্রী আমন্ত্রিত হয়ে গেলেন, এবং মুখ্যমন্ত্রী সেই মিটিং এ যাবেন বলে দিলেন। প্রশ্নটা হচ্ছে সেই মিটিংয়ে কি হবে? যে 7ই এপ্রিল, আজকে এপ্রিল মাসের 4 তারিখ, 7ই এপ্রিল মুখ্যমন্ত্রী কর্মসূচি বিহীন আছেন এমনটা স্বাভাবিক না। কিন্তু স্টিল যদি তর্কের খাতিরে মেনেও নি মুখ্যমন্ত্রী এটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করলেন, তাহলে তিনি গিয়ে কি বলবেন? তিনি তো গিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গালি দেবেন। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নির্দেশে ওই যে সংস্থা নাইসা, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এর কোনোটাই তো বিকাশবাবুর নির্দেশে হয়নি।
এই সবটা তো হয়েছে সরকারের নির্দেশে। তাহলে দায়িত্ব তো সরকারকে নিতে হবে এতগুলো মানুষকে অসহায় অবস্থায় ফেলার। হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করছি যে মানে ধরুন সরকারকেও তো কিছু প্রস্তাব দেওয়া যায়, এই করো সেই করো। না না, এই করো সেই করো, সেটা বলার জন্য বিশেষজ্ঞ মানুষরা আছেন, আমি নিজেকে বিশেষজ্ঞ বলে মনে করি না। কিন্তু আমরা সবাই এটা জানি যে দুর্ভাগ্যক্রমে আমরা এমন একজনকে মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি রাজনীতি শুরু করেছিলেন নিজেকে ডক্টরেট ঘোষণা করে। পৃথিবীতে দুটো প্রশ্নের উত্তর পাওয়া খুব মুশকিল। এখন যে একটি রাজনৈতিক পরিবেশকে ব্যবহার করে মানুষের সমর্থন নিয়ে একটি সরকার তৈরি হলো, কিন্তু কি হলো বলুন তো? টাটাকে তাড়িয়ে দিয়ে ক্ষমতা এলেন, একটা শিল্প আনতে পারলেন না। আর এখন উনি কি চান? এখন উনি তো চান স্কুল শিক্ষা উঠে যাক। 8,000-এর বেশি স্কুল আমাদের রাজ্যে বন্ধ হয়ে গেছে, গোটা দেশেই বন্ধ হচ্ছে, কেন্দ্রীয় সরকারও তাই চায়। এই যে এত স্কুল বন্ধ হচ্ছে মানে শিক্ষকের চাহিদা কমছে স্কুলে। আমার তো যথেষ্ট আশঙ্কা আছে তিনি গিয়ে সেখানে এদেরকেই 20,000 টাকা মাইনায় প্যারা টিচার হিসেবে চাকরি করতে বলবেন কিনা, এবং সেই নির্দেশ সরকার দেবে কিনা। তো এসএসসি তো ধরুন একটা সরকারি সংস্থা। এই সরকারি সংস্থা বিভিন্ন সময়তে বিভিন্ন রকম কথা বলেছে, যেহেতু জাজমেন্টটা শুধুমাত্র চাকরি থাকবে কি থাকবে না তার উপরই মোটামুটি সেই দিকেই গেছে। তাই মানে কাদের চাকরি যাবে, কেন যাবে এবং তার ফলে কি হবে সেটা বলা হয়েছে। কিন্তু এসএসসি তে যারা ছিলেন তাদের ব্যাপারে তো এখানে তো কিছু তো মানে প্রেসক্রিপশন করা নেই এই জাজমেন্টে। এটা তাদেরও তো কিছু দায়িত্ব তো ছিল বা আছে, বা তাদেরও তো কিছু প্রাপ্য আছে শাস্তি। নিশ্চয়ই আছে, আমি আপনার সঙ্গে একদম সহমত। এবং আমার ধারণা সুপ্রিম কোর্ট সেই বিষয়গুলো খতিয়ে দেখবে। এখানে মনে রাখতে হবে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল এসএসসি বা রাজ্য সরকার। সুতরাং এই মামলাটার বিচার্য বিষয় তো তাই। এটা তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়। সেই রায়কে চ্যালেঞ্জ করেছিল কে? রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে গেছে কে? রাজ্য সরকার। আচ্ছা গিয়ে তরুণবাবু, সেখান থেকে একটা সেই প্রশ্ন, রায় নিয়ে ফেরত এসছে। একটা একটা প্রশ্ন একটা জাগছে। মানে আমি এই ব্যাপারটা দর্শকদের সুবিধার জন্য একটুখানি ক্ল্যারিফিকেশন চাই। সেটা হচ্ছে বলুন। যে এই যে পর্ষদ যেগুলো আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার কি এসএসসি তো নিশ্চয়ই দেয় না। এসএসসি একটা প্যানেল তৈরি করে এবং সেই প্যানেল থেকে লোকজনকে নিয়োগ করার দায়িত্বে কিন্তু পর্ষদ বা এডুকেশন ডিপার্টমেন্টের প্রপার যে অ্যাপ্রোপ্রিয়েট সংস্থা। তাহলে এইখানে যে ভুলভাল যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, রিক্রুটমেন্ট হয়েছে, তার জন্য তো শুধু এসএসসি দায়ী নয়। না না, মূল দায় তো এসএসসিরই। মূল দায় হচ্ছে তারা প্যানেল ফুড সার্ভিস করা পর্যন্ত, কমিশনেরই মূল দায়। না বলছে প্যানেল এবার তৈরি করা পর্যন্ত তাদের দায়। ফুড সার্ভিস কমিশন তারা যে তালিকা পাঠিয়েছে হুম। সেই তালিকা অনুযায়ী তো পর্ষদ তাদের ডেকেছে বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। না, যে তাতে তো তালিকার স্কুল যে, সার্ভিস কমিশনের বাইরে তো তাদের এটা আবার কথা নেই, না না বলছে সুযোগ নেই। তালিকার বাইরে, তালিকার বাইরে নাম আছে, তালিকার যে পিরিয়ড আছে, ভ্যালিডিটি পিরিয়ড আছে তার বাইরেও না মানে লোকজন চাকরি পেয়েছে, এটা তো তার জন্য একদম এসএসসি ঠিক, দায়ী নয়। সেটাই তো প্রথম বলেছে ওরা। হুম। সুপ্রিম কোর্টের জাজমেন্টে প্রথম বলা হয়েছে সেটা, যে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও একটা অংশকে চাকরি দেওয়া হয়েছে। তার জন্য তো এসএসসি দায়ী নয়। কেন এসএসসি দায়ী না? এসএসসি তো তাদের নাম পাঠিয়েছে। না, নাম তো পাঠিয়েছে প্যানেলের এসএসসি। মেয়াদ শেষ হয়ে
যাওয়ার পরেও তাদের নাম তো এসএসসি পাঠিয়েছে। এসএসসি বলুক আমরা হ্যাঁ, পাঠাইনি। সেই মেকানিজমটাই জিজ্ঞাসা এসএসসি করছি। এসএসসি কি হলফনামা দিয়ে কোর্টে বলেছে আমরা এই নাম পাঠাইনি? না না, বলছি সেই মেকানিজমটাই জানতে চাইছি, যে ধরুন এসএসসি পরীক্ষা নিল, 1,000 জনের নাম তারা বার করলো যে এই পিরিয়ডের মধ্যে তুমি এদেরকে চাকরি দাও। তারপরে ধরুন এখান থেকে একের পর এক আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হচ্ছে। এরপরে ওইটা ভ্যালিডিটি পিরিয়ড থাকার পরে, পেরিয়ে যাওয়ার পরেও যদি কোনো, যদি চাকরি দেওয়া হয়, তার দায়িত্ব কি এসএসসির, না যারা চাকরি দিচ্ছেন অবশ্যই তাদের? এসএসসি, কারণ ওকে। সেই নামটা তো এসএসসি পাঠিয়েছে। তাহলে ওকে। এসএসসি হলফনামা দিয়ে বলুক হুম। যে আপনি তন্ময় ভট্টাচার্য, প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আপনি যে চাকরি পেয়েছেন আপনার নাম আমি পাঠাইনি। এটা এসএসসি বলুক হলফনামা দিয়ে। বলেনি তো এসএসসি। কোর্ট তো বারবার এসএসসি কে বলেছে, রাজ্য সরকারকে বলেছে হলফনামা দিয়ে জানান কোনটা কোনটা যোগ্য হয়েছে, কে কে অ্যাকর্ডিং টু ওএমআর সিট, অ্যাকর্ডিং টু মেরিট লিস্ট। কোন মেরিট লিস্ট প্রকাশ করেনি। হুম। মেরিট লিস্ট যদি প্রকাশ করতো প্রথমে, তাহলে দুধ কা দুধ পানি কা পানি সহজ করা যেত। হতো। কিন্তু কোনো মেরিট লিস্ট নেই। নেই। সুপ্রিম কোর্টের হাত পাটা কোথায় বাঁধা? কেন তাদের মানবিক ইচ্ছে থাকা সত্ত্বেও যোগ্যদের বহাল রাখতে পারবে না, সেই আইনটা তো আমাকে বুঝতে হবে। একটা অল্টারনেটিভ কথা কয়েকজন বলেছেন, মানে এটার যে আইনগত কতটা ভিত্তি আছে আমি নিজেও যথেষ্ট পরিমাণে কনফিডেন্ট নই। সেটা বলছে যারা টেইন্টেড হিসাবে স্বীকৃত হয়েছেন যে এদের টাকা পয়সা ফেরত দিতে হবে, এদের বাইরে বাকি সবাইকে চাকরিতে রাখা যেত। না, তাদের বাইরে বাকি সবাই যে যোগ্য এটা তো কেউ বলছে না। আমি যদি ধরেও নি তর্কের খাতিরে বাকি সকলকে রাখা যেত, তাহলে এসএসসি কে বলতে হবে যে বাকি সকলে যোগ্য, যোগ্যতা অনুযায়ী বাকি সকলে চাকরি পেয়েছে। আমি বিশ্বাস করছি ব্যক্তিগতভাবে তাদের ভিতর বেশিরভাগটাই যোগ্য। কিন্তু যদি একজনও অযোগ্য হন, তাহলে কি হবে? এসএসসি যদি তাদেরকে যোগ্য বলে চিহ্নিত করে দিত, কি অসুবিধা ছিল এসএসসি? এখন নাকি কান্না কাঁদছেন, এখন এসব কথা বলছেন এই করা যেত ওই করা যেত, সে তো আপনি শুরু করতে পারতেন। আপনি তো সুপ্রিম কোর্টকে বা হাইকোর্টকে হলফনামা দিয়ে বলতে পারতেন যে এই 17,506 জন যোগ্য, এই 3,419 জন প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে, এই 4,520 জন তারা সাদা খাতা জমা দিয়ে। এসএসসি তো পারতো এটা করে দিতে। এটা কি আপনি পারবেন? আপনার সংবাদ সংস্থা পারবে? আমি পারবো? আমার রাজনৈতিক দল পারবে? তৃণমূল কংগ্রেস পারবে? তাদের রাজনৈতিক দল পারবে? এটা তাদের কারোর কাজ না। এই কাজটা এসএসসির এবং সরকারের। তো তারা এটা করেনি। করেনি তো এই উদ্দেশ্য নিয়েই যে মমতা ব্যানার্জি চাইছিলেন সকলের চাকরি যাক। সত্যিকারের যারা জেনুইন পার্সনস, যারা ছেলে মেয়ে বাবা মা এদের অসুখ বিসুখ বাড়ি ঘরদর ইএমআই এইসব নিয়ে যারা ব্যস্ত ছিলেন, আজকে ধরুন তারা কি, এবং সত্যি সত্যি যারা টাকা দিয়েছে, যারা জবরদস্তি, যারা যোগ্য হওয়ার সত্ত্বেও যাদেরকে টাকা দিতে হয়েছে, তাহলে তো দুটো জিনিস গেল। এক হচ্ছে তারা একবার টাকা দিয়েছে, আর 2 নম্বর হচ্ছে যে এই টাকাটা এখন তাদেরকে ফেরত দিতে হবে। যে কি সাংঘাতিক একটা, মানে 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 ক্রাইসিসের মধ্যে তারা পড়ে গেছে, এটা ভাবতেও তো কিরকম খারাপ লাগছে। না না, সকলকে তো টাকা ফেরত দিতে বলেনি কিন্তু। না না, আমি বলছি যারা দিয়েছে তাদের মধ্যেও যে টাকা ইউনো। ফেরত দিতে বলা হয়েছে যেগুলো বেআইনি নিয়োগ তাদেরকে, যেগুলো প্যানেলের পরে তাদেরকে, যেগুলো সাদা খাতা জমা দিয়ে তাদেরকে। এই সাদা খাতা জমা এবং প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরের যে চাকরি, সেই চাকরিগুলোই ধরে নেওয়া হচ্ছে, সেই টাকাগুলোই অপার বাড়িতে, সেই টাকাগুলোই খিদিরপুরের খাটের তলায়, সেই টাকাগুলোই অন্যত্র পাওয়া গেছে, সেই টাকাগুলোই 75-25-এ ভাগ হয়েছে, সেই টাকাগুলোই কালীঘাটের কাকুর কাছে পৌঁছেছে, ইত্যাদি প্রভৃতি ধরে নেওয়া যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই টাকাগুলো যে দিয়েছে তিনি তো জানেন কাকে দিয়েছেন, তার কাছ থেকে গিয়ে সেই টাকা ঠিক। ঘাড় ধরে আদায় করুন। কেন ছেড়ে দেবেন? ঠিক। ঘাড় ধরে সেই টাকা আদায় করতে হবে। এবং একবার যদি এই প্রতারিতটা সেই টাকা আদায় করবার জন্য সত্যি রাস্তায় নামেন, তাহলে সমস্ত সাধারণ মানুষ দলমত নির্বিশেষে তাদের সাথী হবে। আপনার কি মনে হয় সেই ধরনের ব্যাপার আমি হবে? বিশ্বাস করি
তৃণমূল কংগ্রেসেরও একটা বড় অংশ তাদের সাথী হবে, কারণ সব তৃণমূল কংগ্রেস তো এই চুরির দ্বারা লাভবান না, না। এই চৌর্যবৃত্তির দ্বারা লাভবান না। না। তাহলে কেউ চুরি করবে আর তার দায় গোটা দলটা বয়ে বেড়াবে কেন? এ প্রশ্ন ঠিক। তো তৃণমূল কংগ্রেসের দলের অভ্যন্তরের সৎকর্মীদের করা উচিত। ঠিক কথা। একজন 10 লক্ষ টাকা নিয়ে চাকরি পেয়ে গেলেন, সেই 10 লক্ষ টাকা 75-25 কোথায় কোথায় ভাগ হয়ে গেল, আর আমি তৃণমূল কংগ্রেসের ঝান্ডা বয়ে বেড়াই, লোকে আমাকে রাস্তায় দেখলে চোর বলছে, কেন আমি এই দায় নেব? এই বোধ যদি তৃণমূল কংগ্রেসের আন্তরিক কর্মীদের ভিতর, সৎ কর্মীদের ভিতর, নিষ্ঠাবান কর্মীদের ভিতর না জাগে, তাহলে এটা তো সবে স্কুল। আপনাকে খেয়াল রাখতে হবে এরপর পৌরসভাগুলো, পঞ্চায়েতগুলো, সেখানেও এইরকম বেআইনি নিয়োগ, দমকল, স্বাস্থ্য, ইউপিএসসি, কলেজ সার্ভিস কমিশন, এই যে মামলা, তার যে রায়, তা তো অনেকগুলো রাস্তা খুলে দিল। কোথায় চলবে পশ্চিমবাংলা? কোন ভবিষ্যৎ অপেক্ষা করবে আমাদের উত্তর সুবিধের জন্য? ভাবা দরকার, পশ্চিমবাংলার প্রত্যেকটি চিন্তনশীল মানুষের ভাবা দরকার, অনুভূতি প্রবণ মানুষের ভাবা দরকার। খালি কিছু গরম গরম বক্তৃতা আর অনুদান আর ভাতাতে একটা রাজ্যের অর্থনীতি চলতে পারে না। আপনি খেয়াল করলে দেখবেন 2011 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের গড় আয়, যারা বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিল, তাদের গড় সম্পত্তির থেকে 2016 সালে গড় সম্পত্তি বেড়েছে 5% মাত্র। 2016 থেকে 2021 সেটা বেড়েছে 18%। এত বৃদ্ধি কোত্থেকে আসে, কি করে হয়? কিভাবে হ্যাঁ। তৃণমূল কংগ্রেসের বিধায়কদের ভিতর 100 জন 100 কোটি টাকার বেশি টাকার মালিক হয়ে গেলেন? এই যারা চাকরি হারালেন তাদের টাকা চুরি করে, এই যারা আরো বিভিন্ন জায়গায় এখন কাজ করছেন, পৌরসভায়, পঞ্চায়েতে, স্বাস্থ্যে, দমকলে, তাদের টাকা চুরি করে, সাধারণ মানুষের টাকা চুরি করে একটি রাজনৈতিক দলের কিছু মানুষ বড়লোক হবেন, এটা সকলে মেনে নিয়ে অনির্দিষ্টকাল চলবে? এ কখনো বাংলার ভবিতব্য হতে পারে না। এই ভবিতব্য বদলাতে হবে, যোগ্যদের চাকরিতে ফেরাতে হবে। 3 মাস সময় দিয়েছে সুপ্রিম কোর্ট, এসএসসি একদিনের মধ্যে জানিয়ে দিল 3 মাসের মধ্যে সম্ভব না। কেন? কি রাজকার্য আছে তাদের? লোক তো ফিক্স, এই লোকগুলোকে পরীক্ষার দিন জানাতে হবে, সেই পরীক্ষার খাতা দেখতে হবে, মেরিট লিস্ট বের করতে হবে। কিসের অসুবিধা 3 মাসের মধ্যে করতে? একদিনের ভিতর জানিয়ে দিল মানে সরকারের নির্দেশ করা হবে না, সুপ্রিম কোর্ট যে সুযোগ দিয়েছে সেই সুযোগ ব্যবহার করা হবে না। সরকার এটা চায়, গোটা শিক্ষাটাকে বেসরকারি হাতে তুলে দিতে চায়, স্কুল কলেজ বন্ধ হয়ে যাক চায়, হাসপাতাল বন্ধ হয়ে যাক চায়। এই সরকারি চাওয়াটার সঙ্গে সাধারণ মানুষের চাওয়ার যে ফারাক, সেই ফারাকটাকে হিন্দু মুসলমান আর রাজনীতির দ্বন্দ্ব দিয়ে পূরণ করে দিতে চাইছে সরকার। আচ্ছা তন্ময়বাবু, আমি একটা শেষ প্রশ্ন রাখি। এটা একটু হাইপোথেটিক্যাল, তাহলেও কৌতূহলের জন্যই জিজ্ঞাসা করছি। ধরুন আপনার দল ক্ষমতায় এলো, আর একদমই হাইপোথেটিক্যাল সিচুয়েশন, প্র্যাকটিক্যালি হবে কি না হবে এই মুহূর্তে যদি আপনি ক্ষমতায় থাকতেন, তাহলে এই পরিস্থিতিতে আপনি কি কি স্টেপ নিতেন? আপনি বলতে আমাদের দল দল তো দল দল আর ব্যক্তিগতভাবে নেবেন। আমাদের আমাদের দল ক্ষমতায় থাকাকালীন 1997 থেকে 2010 পর্যন্ত প্রতি বছর এসএসসি পরীক্ষা হয়েছে, এবং কে কে চাকরি পেয়েছে, কতজন চাকরি পেয়েছে, তার তালিকা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে ঘোরাঘুরি করছে, আপনার কাছেও নিশ্চয়ই আছে, বা শ্রোতাদের সকলের কাছেই আছে। সুতরাং সেই তালিকা বলে আমি সময় নষ্ট করছি না। তো একটা মামলা তো হয়নি, তাদের ভিতর একজনের তো চাকরি যায়নি। কে বাধা দিয়েছিল মামলা করতে?
না, আমি সেটা তাহলে বলছি না, সেদিন সেটা বলছি না, স্বচ্ছতার সাথে হয়েছে। সেটা এই যে বলছি না। স্বচ্ছতার সাথে করা, এই না মুহূর্তে না, এই মুহূর্তে আপনি কি করতেন সেটা তো এই আমি জানি। মুহূর্তে আমরা এই সুপ্রিম কোর্টের রায় মেনে 3 মাসের ভিতর পরীক্ষা নিয়ে যোগ্যদের চাকরিতে ফেরাতাম। এটা সেটাই হতো বল। আমাদের 1 নম্বর কাজ। এবং তারপরে যে শূন্য পদ থাকতো সেই শূন্য পদের জন্য স্বচ্ছভাবে এসএসসির আবার দ্বিতীয়বার পরীক্ষা হতো, এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা আসতো তারা চাকরিতে ঢুকতো। কোথাও কোনো শিক্ষকের শূন্য পদ থাকতো না। আজকে আজকে জহর সরকারকে, একটা প্রাক্তন আমলা জহর সরকারকে একটা কথা বলতে শুনলাম, কথার সঙ্গে আমি একমত। বলছে যে আমি এবছর পরীক্ষায় পাশ করেছি, কিন্তু যদি আগামী বছর বা 1 মাস পরে আমাকে পরীক্ষায় বসতে বলা হতো, তাহলে হয়তো দেখা যাবে যে আমি ফেল করেছি। ফলে যারা এর আগের বারে সৎভাবে পরীক্ষা দিয়েও যারা চাকরি পেয়েছেন, তারা 3 মাস পরে পরীক্ষাতেও যে যে তারা যে আবার সাকসেসফুল হবেন তার তো কোনো কথা নেই। ফলে তাদের একদম ঠিক বলেছেন জহর বাবু, একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। বলছে দেখা কিন্তু যাবে যে প্রশ্ন আমি একটা হচ্ছে, ইন্সপেক্টর হতে পারছি না, আইএএস তো দূরের কথা। না না ঠিকই তো, কিন্তু প্রশ্নটা হচ্ছে কি জানেন তো, আপনিও জানেন আমিও জানি, জহর বাবু আমাদের আপনার চাইতে ভালো জানেন, যে আমাদের দেশের আইনে তো সহানুভূতির কোনো জায়গা নেই। আমাদের দেশের আইনে যুক্তির জায়গা আছে, সহানুভূতির জায়গা নেই। প্রশ্নটা হচ্ছে যে এই যে কথাটা খুবই আবেগ তৈরি করে, এবং ঠিকই বলেছেন জহরবাবু, যে আমি এই পাশ করেছি, আমি আরেকবার এই পরীক্ষা দিলে নাও পাশ করতে পারি, ঠিকই তো, নাই তো ধরতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টের কাছে বিবেচ্য কি ছিল? বিবেচ্য ছিল নিয়োগ প্রক্রিয়াটা বৈধ বা হয়েছে কি হয়নি। সুপ্রিম কোর্টের কাছে এটা বিবেচ্য ছিল না আপনি আরেকবার পরীক্ষায় পাশ করবেন কি করবেন না। সুপ্রিম কোর্টের কাছে বিবেচ্য ছিল নিয়োগ প্রক্রিয়াটার স্বচ্ছতা। এবং এর জন্য মনে রাখতে হবে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মিলে কম বেশি 5 বছর সময় এসএসসি কে দিয়েছে হলফনামা জমা দিয়ে সত্যটা জানানোর জন্য, কিন্তু কেউ সেই সত্যটা জানায়নি। যাই হোক, এখন আর কি করা যাবে। এখন আমরা তো চাইবই যে যদি সুপ্রিম কোর্টের নির্দেশ যদি ঠিকমতোভাবে পালিত না হয়, তাহলে সুপ্রিম কোর্টই দেখবে যে সেক্ষেত্রে কি করণীয়। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে আমি শুধু একটা, আমার লাস্ট কোশ্চেন, যে হ্যাঁ, রাজনৈতিক দলগুলো কি সরকারের বাইরে যে সমস্ত রাজনৈতিক দল আছে, তারা কি মানে কোনো কর্মসূচি নিতে পারে বা প্রস্তাব করতে পারে যে এই করা হোক? যে আপনি তো না বললেন না, যে সেটা তো দেখুন, রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই প্রস্তাব করতে পারে। যেমন আমি তো দলের বললেনই কোনো যে অনুমতি ছাড়াই প্রস্তাব করলাম না। যে সরকারে প্রস্তাব থাকলে কি করতে পারে, করতেন। যে কোনো ব্যক্তি প্রস্তাব করতে পারে। হুম। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রস্তাবটা শুনতে তো চাইতে হবে কাউকে। সরকার একটা সর্বদলীয় মিটিং ডাকুন, একটা কমিটি গঠন করুন শিক্ষার বিশেষজ্ঞদের নিয়ে, অতীতে যারা এসএসসি সামলেছেন সেই মানুষদের নিয়ে, রাজনৈতিক দলমত নির্বিশেষে করুন না। এই সরকার যখন আসে তখন ওদের প্রথম চেয়ারম্যান তো ছিলেন চিত্তরঞ্জন মন্ডল, তাকেই ডাকুন না সমাধান সূত্র খুঁজে দেখে, তিনিও পারবেন। কিন্তু কথা হচ্ছে যে আইনসম্মত হতে হবে। প্রশ্নটা এইখানে যে ব্যাপারটা আইনসম্মত না, প্রশ্নটা এখানে না যে কতটা মানবিক কিংবা কতটা অমানবিক। ঠিক কথা। মানবিকতা অমানবিকতা কোর্ট নির্ধারণ করতে পারে না দাদা। না। কোর্ট নির্ধারণ করতে পারে যুক্তি এবং আইনসম্মত হয়েছে কিনা। ঠিক একটা কথা। আইনের স্ট্রাকচার আছে, কোর্ট সেই স্ট্রাকচারের বাইরে বেরোতে পারে না। ঠিক কথা। সেই স্ট্রাকচারের মধ্যে দাঁড়িয়ে সে যা করতে পারে করেছে, যতটা সম্ভব সুযোগ দেওয়ার দিয়েছে। হাইকোর্ট সুযোগ দিয়েছে প্রায় 3-4 বছর, সুপ্রিম কোর্ট 1 বছর সুযোগ দিয়েছে। এফিডেভিট দিন, জমা দিন, কারা অযোগ্য জমা দিন, কাদের নিয়োগ অবৈধ জমা দিন, দিলেই তো মিটে যেত। এটা কি এসএসসি জানে না যে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে কাকে কাকে নিয়েছে? এটা কি এসএসসি জানে না যে সাদা খাতা জমা দিয়ে কারা কারা চাকরি পেয়েছে?
দিতে কি অসুবিধা ছিল? ঠিক নাকি কথা। ভেবেছিলেন সুপ্রিম কোর্টের কে কিনে নেবেন? যদি সেরম ভেবে থাকেন, আমার কিছু বলার নেই। ঠিক কথা। যাই হোক, আজকে আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। এবং আরো ব্যাপারটা হচ্ছে যে যারা পরীক্ষাতে বসতে চলেছেন, যারা যে সমস্ত যোগ্য প্রার্থীরা মানে চাকরি হারালেন, তাদের জন্য আরেকবার একটু শুভেচ্ছা জানিয়ে রাখি, তারা যেন আরেকবার সাকসেসফুল হন। তার মানে এই নয় যে বাকিদের জন্য আমাদের সমানুভূতি একটু কম থাকবে। কিছু তো বলার নেই। আজকে দেখা যাবে 10,000 চাকরি 20 লাখ লোক পরীক্ষা দিচ্ছে। কাজে কার জন্য কি শুভেচ্ছা থাকবে অযোগ্য ছাড়া? বাকি সবাইয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের এই আলোচনাটা এখানে শেষ করছি। আবার অন্য কোনো ইস্যুতে আপনার সঙ্গে আবার বসবো। আজকের মতো এই আলোচনাটা এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। নমস্কার। সমস্ত শ্রোতা বন্ধুদের আমার নমস্কার।